প্রত্যেক নাগরিক তার ধর্মীয় বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবেন, সেই সংস্কৃতি আমাদের থাকা দরকার। এবং ধর্মীয় প্রশ্নকে বা ধর্ম প্রশ্নকে আমরা কিভাবে দেখব সেটা আমি মনে করি রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। ফলে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় সংস্কৃতি সকলেরই পালন করার অধিকার আছে। সেই ধর্মকে দিয়ে যাতে আমরা কোনো বিভেদ তৈরি না করি, কোনো বৈষম্য তৈরি না করি, সেই বিষয়ে আমার মনে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই আমাদের হওয়া উচিত। আবার নারী প্রশ্নের ক্ষেত্রেও মানে নির্বাচন বলেন, রাজনীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে যেতে পারি না। একটা দেশের 50-এর অধিক নারী, সে বাংলাদেশের নাগরিক, কিন্তু নাগরিক হিসাবেই কিন্তু আমাদের নারীদেরকে আমরা কোথাও দেখি যে রাষ্ট্র ট্রিট করছে নাগরিক হিসেবে না। নারীকে হয়তো কখনো ভোগ্যবস্তু, কখনো গৃহিণী, কখনো মা, যেগুলো নারীর গৃহিণী বা নারীর মাতৃত্ব বিষয়টা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার। তো সেই জায়গায় দেখা যায় যে নারীকে যেভাবে রাষ্ট্র দেখছে সেখানেই একটা দুর্বলতা আছে। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি ইতিহাসে 71 সাল থেকে নারী ধর্ষিত হয়েছে, সেটাই বারবার আসছে আমাদের, মানে অন্য যে নারীর ভূমিকা সেগুলো সামনে আসছে না। তো নারী প্রশ্নে আসলে কোন রাজনৈতিক দল কী অবস্থান করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমরা অনেক সময় অনেককেই বলতে দেখি যে নারী হয়তো ব্যবসা করতে পারবেন, পড়তে পারবেন। তাহলে নারী কি শুধু ব্যবসা আর পড়তে পারবেন এটা কি আমরা অগ্রগতি ধরবো, না নারী রাজনীতিতে নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারছে সেটাও দেখবো? সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমরা নানান রকম দেখছি। সাম্প্রতিক সময় আমরা শুনছি 8 ঘন্টা থেকে 5 ঘন্টা নারীদেরকে কাজ করার রিওয়ার্ড। কিন্তু এটা তো আসলে মানে আমার মনে হয় নারীদের যে সামাজিক কাজে ভূমিকা রাখা, অর্থনীতিতে ভূমিকা রাখা, সেখান থেকে আরও পিছিয়ে নিয়ে আসে। এটা হয়তো একটা নির্বাচনী প্রচারণা হিসেবে একটা মানে জনগণের মধ্যে আলাপের জন্য কেউ বলছেন, কিন্তু আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধ প্রশ্নে আমি বলে শেষ করি যে মুক্তিযুদ্ধ যেমন কারো একার না, তেমনি গণঅভ্যুত্থানও কিন্তু কারো একার না। ফলে এগুলোকে কেন্দ্র করে যদি আমরা এগুলোকে ধরে বলি, এগুলোকে নিয়েও যদি আমরা দঙ্গলবাজি করতে চাই যে এটার কাণ্ডারি আমি এবং এটাকে আমি আফল করব, আর কেউ করতে পারবে না, এবং আমি যা বলবো তাই হবে, সেই জায়গাগুলো থেকে আমাদের সরে আসতে হবে। ফলে মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী প্রশ্ন, গণঅভ্যুত্থান প্রত্যেকটাই আমাদের রাজনৈতিক জীবনে এবং প্রতিদিনের জীবনে আমাদের এই প্রশ্নগুলোকে সাথে নিয়েই চলতে হবে। ফলে এগুলোকে আমাদের এড়ানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি সাইফ মুস্তাফিজ, মামলা নিয়ে যদি আপনি কিছু অ্যাড করতে চান সংক্ষেপে। না, ডেফিনেটলি মানে আমাদের সবার প্রতি আসলে শ্রদ্ধাশীল থাকতে হবে। আমাদের অন্যান্য যে ধর্ম আছে, আমাদের নিজেদের যে সংস্কৃতি আছে, হঠাৎ করে আমরা আমাদের মতের সাথে না মিল হলেই যে তার উপর চড়াও হয়ে তাকে মারতে যাব, তাকে কিলেবল করে তুলবো, সেটা আসলে আমাদের নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। কারো কোনো সমস্যা থাকলে, কেউ কোনো অপরাধ করলে অবশ্যই আইনের ব্যবস্থার মাধ্যমে সেটা যাওয়া উচিত। নিজের হাতে আইন তুলে নেওয়া বা আমার মতাদর্শের মানুষদেরকে নিয়ে জটলা করে কোথাও আসলে এরকম আক্রমণ করাও আসলে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা না। এবং আমি আপনার সাথে একদম ডেফিনেটলি একমত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের 24-এর জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গাতেই আসলে আমাদের সবার সমান অংশীদারিত্বের জায়গাটা নিশ্চিত করতে হবে। এবং আমরা পূর্বে দেখেছি যে একটি রাজনৈতিক দল অথবা একজন ব্যক্তিকেন্দ্রিক যেভাবে আসলে মুক্তিযুদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে, সেটার থেকে বলয় থেকে বের হয়ে আমাদের এই বিজয়ের মাস থেকে আসলে শুরু করতে হবে, মানে সবগুলো অকেশনকে সার্বজনীন করে তোলার। একদমই তাই। ধন্যবাদ আপনাকে সাইফ। সৈয়দা পাপি, আপনি যদি কিছু অ্যাড করতে চান 30 মিনিটসে শেষ করতে চাই। মুক্তিযুদ্ধকে নিয়ে আমিও দলীয়করণ, ব্যক্তিকরণ, পারিবারিকীকরণ করা পছন্দ করি না। যার কারণে দেখেন আমরা এতদিন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ফ্রিডম ফাইটার ছিলেন, উনি খেতাবে ভূষিত ছিলেন, প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু এগুলো আমরা রাজনৈতিক মঞ্চে বিতর্কে একবারে সারাক্ষণ এটা নিয়ে আমরা জব করে কিন্তু বেড়াই না। ইতিহাসের জায়গায় যেটা সত্য, যার অবস্থান যেখানে সেখানে কিন্তু আছে। এটা নিয়ে শুধু বেশি বলে বাড়ালে মানুষ হয় কি তিক্তবিক্ত হয়। এগুলো আমরা বুঝতাম, এগুলো আমরা বুঝার কারণে এই তারেক রহমান সাহেব যে বক্তৃতা দিয়ে বলছেন যে 25-এর মাস্টার মাইন্ড, এগুলো মাস্টার মাইন্ড বলে কেউ নাই। আসলে বেসিক্যালি তো তাই। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ 15 বছর যাবৎ রূপ নিতে নিতে একটা বিস্ফোরকের জায়গায় যাওয়ার দরকার ছিল, বিস্ফোরণ ঘটে গেছে। এখানে সামরিক বাহিনীর দেশপ্রেমিক নিরপেক্ষ থেকে অন্ততপক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে নিরাপত্তার ব্যাপারটাও তাদের ইয়েতে ছিল, তারা নিরাপত্তাহীনতা ঘটায়নি বিগত আমলের মতো। এই ক্ষেত্রে সেই হিসেবে আমি একটু ছোট একটা প্রশ্ন করি। আমি আসলে এই যে মন্তব্যটি যেটা তারেক জিয়া করেছেন, সেই মন্তব্যকে সূত্র ধরে আমি করছি যে মানুষ দেখেছে যে তারা কি করেছে, 71-এর সময় কি করেছে। কিন্তু আমরা তরুণ প্রজন্মের কথা আবার এমনটা শুনতে পাই, তারা এই
পার্টিকে ভোট দিতে চাই, দলকে ভোট দিতে চাই। আমরা যদি রাকসুর উদাহরণ দেখি, তাহলে দেখি যে তারা বিজয়ী হলো। তাহলে কি ব্যাপারটা এরকম যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেভাবে ডিস্টর্টেড হয়েছে শেখ হাসিনার সময়ে, এর মধ্য দিয়ে তাদের সাধারণ মানুষের মন থেকে, আমি বলবো তরুণদের মন থেকে অনেকটা মুক্তিযুদ্ধতে সরে গেছে, ব্যাপারটা কি এরকম? আপা, মুক্তিযুদ্ধ ছড়ে গেছে এটা আমি কখনো বিশ্বাস করবো না। তাহলে বাংলাদেশের অস্তিত্ব না থাকলে রাজনৈতিক কি, রাকসু কি আর ইকসু কি, আর ছাত্র নেতৃত্ব থেকে তো জাতীয় নেতা তৈরি হয়। এটা তো একটা কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এখানে 15 বছর ওরা লেস্টে পিস্টে আওয়ামী লীগের সাথে ছিল, ইসলামী ছাত্র শিবির, ছলে বলে কৌশলে ছদ্মবেশী গুপ্তচরা হিসেবে। আর বিএনপি প্রকাশ্যে দল করি আমরা ক্যাম্পাস আউট ছিলাম। তো একটা সংগঠন যখন 15 বছর ক্যাম্পাস আউট হয়, তখন একবার এই তাণ্ডবের ভিতরে, ঘূর্ণিঝড়ের ভিতরে হুট করে আপনি বলবেন যে যাও চলে যাও। ভোটটা, নির্বাচনটা দেওয়ারও মৌসুমটা ঠিকমতো হয় নাই। মানুষ নিজের ঘরে যাবে, নিজের ঘর পরিষ্কার করবে, গোছ করবে, গাছ করবে। যাওয়ার আগে যদি দেখে ঘরের ভিতরে অতিথি বসে আছে, কোন অতিথি? এই 15 বছর যারা দুঃশাসনের দোষর, সেই অতিথিগুলাই আবার ছদ্মবেশী ধারণ করে তারাই সব ঘরে ঘরে রুমে দখল নিয়ে বসে আছে। তো সেখানে আপনি ঘরের দখল তো পাবেন না। এটা বাস্তব, এটা ঐতিহাসিক সত্য, এটাই ঘটেছে। ওকে, তাহলে আমি আমার মনে হয় যে বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এবং সাইদ মুস্তাফিজ একজন তরুণ নেতা, আমি সাইদ মুস্তাফিজের কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই যে আসলে কি তরুণদের মাথায় বা মননে মুক্তিযুদ্ধের সেই ইতিহাস সেটা সেভাবে আছে যেভাবে থাকার কথা, নাকি হাসিনা যেভাবে আসলে ইতিহাস বিকৃত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে, এর মধ্য দিয়ে আসলে মানুষের কাছ থেকে, সাধারণ শিক্ষার্থী বা তরুণদের কাছ থেকে এটা সরে গেছে অনেকটা? না, আমরা যে পারিবারিক পরিমণ্ডলে বড় হয়েছি, সেখানে আমরা যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা সাহিত্য, মুভি, এগুলো আমরা দেখেছি। সেখান থেকে আমরা তো সেগুলো সেলিব্রেট করেই বড় হয়েছি। বিজয় দিবসে আমরা ছোট ছোট পতাকা নিয়ে আমরা বারান্দা দিয়ে সাজাতাম। এছাড়া যে কোনো ফেস্টিভ, মানে আমাদের 16ই ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, সবগুলোতে কিন্তু আমরা খুবই মানে প্রাউডলি আসলে এগুলো আমরা অকেশনালি আসলে এটা উদযাপনগুলো করতাম। কিন্তু লাস্ট 17 বছর ধরে আমরা দেখলাম যে মানে এক ব্যক্তিকরণ, এক দলকরণ, এবং অনেকের ক্ষেত্রে একটা বিরক্তির জায়গা অনেক সময় কিন্তু তৈরি হয়েছে। আমি দেখলাম যে ওই যে 100 ইয়ার্স ওই শেখ মুজিবের, ওইটা মানে ট্রমাটিক একটা ব্যাপার হয়ে গেছে। সারাদিন আমি দেখতাম যে চ্যানেলে ঝুলে থাকতো, সরকারি অফিসারদের ব্যাচ পড়তে হইতো। তো এবং আমাদের যে কাদো বাঙালি কাদো, মানে জোর করে আমাদেরকে কাদানোর চেষ্টা করছে। আমাদের তো ওই ক্ষেত্রে ওই কাদাগুলো আসে না। এবং মুক্তিযুদ্ধের জায়গাটা আমরা মনে করি ওন করি, কিন্তু যে ধরেন লাস্ট মোটামুটি 10 বছরের যেই জেনারেশনরা বড় হচ্ছে, তাদেরকে একরকম করে জোর করে গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল যে শেখ মুজিব, শেখ হাসিনা, তার ভাই বোন, এদেরকে দিয়েই একটা মুক্তিযুদ্ধকে সাজানো হচ্ছিল। আপনি দেখবেন যে অনেক কমিক্স তৈরি করা হতো মুজিবকে নিয়ে, মানে মুজিব কাইন্ড অফ সুপারম্যান, অ্যাভেঞ্জারের হিরো, এরকম করে উপস্থাপন করা হচ্ছিল। এবং আপনি যদি বইমেলাগুলোয় যেতেন যান, মানে আমি যখন থেকে বইমেলায় আমার ফ্যামিলির সাথে আমি যেতাম, তখন তো আমি দেখতাম যে অনেক রকম সাহিত্যর অপশনগুলো ছিল, মানে বিএনপি আমলে আমি দেখেছি। এবং সেখানে মোটামুটি সব চিন্তার মানুষগুলো আসলে সুযোগ পেত সেখানে স্টল দেওয়ার। কিন্তু আওয়ামী লীগের আমলে আমি শুধুমাত্র দেখলাম যে শুধুমাত্র তাদের দল কেন্দ্রিক বই শুধুমাত্র বের হতো, ছাত্রলীগের অমুক ভাইয়ের বই বের হতো, সবাই ইউনিভার্সিটির ক্যাম্পাসে যারা ছাত্ররা থাকতো তাদের জোর করে যে একটা করে বই কিনতে হতো। ইভেন আমি আমার কিছু শিক্ষকদেরও দেখেছি যে এরকম শেখ মুজিব বা শেখ হাসিনাকে বন্দনা করে উনি বই লিখতেন, আবার শিক্ষার্থীদের বলে দেওয়া হতো যে তোমরা যে বই কিনবে, আবার টাকাও দিয়ে দেওয়া হতো যে যা দরকার হলে যাও তোমরা তাও কিনে আনো। তো এই যে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে আসলে অনেকের মনের ভিতরে এই জায়গাগুলো নিয়ে একটা ক্ষোভের জায়গা তৈরি করা হয়েছে। স্কুলগুলোতে বিশেষ করে আমরা দেখেছি এমনকি পূজা করার মতো মালা দেয়া, হ্যাঁ, মানে এটা তো হাই হোসেন করে আমরা দেখতাম যে শেখ মুজিবকে নিয়ে বন্দনা করা হচ্ছে। দেখুন, ইতিহাসে অবশ্যই শেখ মুজিবের একটা ভূমিকা ছিল, কিন্তু ওই পার্টের পরে তিনি যখন আসলে তার শাসন আমলের যে জায়গাটা সূচনা হলো, এইটার ইতিহাসটা মুছে ফেলা হয়। তার যতটুকু অবদান আছে অবশ্যই আমার মনে হয় যে সেটা স্বীকৃতি দেওয়া উচিত। এবং এখানে মানে বাংলাদেশের গঠনের ইতিহাসে যাদের যাদের ভূমিকা আছে, প্রত্যেককে যথাযথ মর্যাদা দিয়ে তাদের আবার পরবর্তীতে কি ভূমিকা ছিল সেটুকুও মানুষের সামনে উপস্থাপন করলে আমার মনে হয় যে সুন্দরভাবে ইতিহাসটা রিস্টোর করা যেতে পারে। এবং আপা যেটা বললো যে আমরা তো দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কে লাস্টে 17 বছর ধরে একরকম পাকিস্তানের একটা ক্যারেক্টার বানিয়ে ফেলা হচ্ছিল, এবং বিএনপির অনেককেই আস্তে আস্তে বলা হচ্ছিল রাজাকার, এইটা ওইটা। সো
এটা কিন্তু খুবই আনফরচুনেট। খুবই আনফরচুনেট। আমি শেষ করব সৈয়দা তাসলিম আলিমা, আমি আপনাকে দিয়ে এটা শেষ করতে চাই যে আপনার কি মনে হয় যে ইতিহাস যে বিকৃত হয়েছে, এখন এই ইতিহাস পুনরুদ্ধার তো খুবই জরুরি। রাষ্ট্রের কি করা উচিত এবং তরুণদের আসলে কিভাবে কানেক্ট করা যায় সঠিক ইতিহাসের সাথে সংযুক্ত? আমরা তো আসলে বিগত সময়ে দেখেছি শাসক শ্রেণী ইতিহাস রচনা করে আর কি। তো এটা একটা সমস্যা, জনগণের ইতিহাস হারায় যায়। কিন্তু যেটার সাথে আমাদের নিজেদের অস্তিত্ব জড়িয়ে আছে, সেটা মুক্তিযুদ্ধ বলেন, গণঅভ্যুত্থান বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, প্রত্যেকটা জিনিসকে আসলে বারবার করে আমাদেরকে মনে করতে হবে এবং সেখানে ফিরে যেতে হবে। সেখানে মানে ওই কাণ্ডারিকে এটা টানাটানির মধ্যে না গিয়ে আসলে এইটার অংশীদারিত্ব হিসেবে আমাদেরকে, আমাদের অস্তিত্বের অংশ হিসেবে আমাদেরকে এগুলো সাথে নিয়েই বাংলাদেশ পরিবর্তনের, মানে আমরা যখন ফ্যাসিবাদী শাসনের আমরা কোনো বিরোধিতা করতাম, কিছু হইলেই শুনতাম আমরা বিএনপি। আবার এখন আমাদেরকে অনেক বন্ধুরা বলে আমরা হচ্ছে ডান, কেউ কেউ আবার মানে বাম, নানা কিছু বলতে থাকে, নানাভাবে লেবেল দেওয়া। সেই লেবেলগুলোর বাইরে আসলে আমাদেরকে আসতে হবে। আর ডাকসুর কথা যেটা আপনি বললেন, সেখানে আমি যেটা মনে করি যে ডাকসুর পরবর্তী সময়ে আমরা আসলে যেটা আশা করেছি, মানে ডাকসুর আগে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে আমরা যে ছাত্র সংগঠনগুলো করেছি, ছাত্র ফেডারেশন, তারাও কিন্তু প্রোগ্রাম করতে পারে নাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়, যে কাউকেই করতে দেওয়া হবে না এখানে প্রোগ্রাম। এই কাউকে করতে দেওয়া হবে না যারা মিলে বললেন, আমাদের মানে গণঅভ্যুত্থানে যারা তরুণরা ছিলেন, সেখানে এনসিপি ছিল, সেখানে মানে ছাত্র শিবির ছিল, এরাই কিন্তু পরবর্তী সময়ে এনসিপি, মানে এখন এনসিপি হয়েছে, তখন কিন্তু ওনারাও এনাদের সাথে একসুরে কথা বললেন। এবং আমাদের অনেক তরুণ সংগঠন যারা গণঅভ্যুত্থানের অংশীদার লড়াইয়ের, তারা পর্যন্ত প্রোগ্রাম করতে পারলো না। এবং ওইখানেই কিন্তু আমরা দেখলাম যে যারা সাধারণ ছাত্র নামে প্রোগ্রাম করতেছে, তারা আসলে এই জায়গাটাকে আর কি মানে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আসলে রাজনীতির জায়গাটাকেই দুর্বল করতেছে। এবং পরবর্তী সময়ে যখন একজন ছাত্র প্রাণহানি হলো, তার পরবর্তী সময় থেকে সকল সংগঠনগুলো আবার করছে। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে আমরা আসলে কি করছি সেগুলো আমাদের একটু দেখা দরকার। এবং আমাদের অবশ্যই নতুন বাংলাদেশে আমরা যাতে এবং সাম্যর যে প্রাণহানি হলো কেন হলো সেটা কিন্তু আমরা এখনো জানতে পারলাম। সেই ঘটনার পর থেকে আমরা আবার ছাত্র রাজনীতিতে ফিরে আসি। আমাদের তো ছাত্র রাজনীতি ছাড়া আমাদের ভবিষ্যৎ, তো আমাদের তরুণরাই তো আমাদের ভবিষ্যৎ। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের ইতিহাস রক্ষা করা এবং ইতিহাসকে কখনো কাট করার চেষ্টা করলে আমরা নিজেরাই নাই হয়ে যাব। সেই একদমই তাই, মানে আমরা সবাই এবং তরুণরাও যেন সঠিক ইতিহাসের সাথে, আমরা যে সুস্থ ছাত্র রাজনীতির কথাটা বলে আসছি, সেটা কিন্তু আমরা আসলে দেখলাম যে 5 তারিখের পরে এই একটি বিশেষ মানে সাধারণ শিক্ষার্থীর নামে যারা আসলে রাজনীতিটা করেছে, তারা কিন্তু আসলে ক্যাম্পাসে রাজনীতির বিকাশটা ওইভাবে ঘটতে দেয়নি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে চিনতাম না যে আসলে এদের আসলে মোটিভ কি বা এরকম, কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো আসলে এখন আমার মনে হয় যে যারা জেনারেল স্টুডেন্ট, তাদের কাছেও ক্লিয়ার হচ্ছে যে আসলে এদের এজেন্ডাই ছিল ডিফারেন্ট এবং এরা সাধারণদের মধ্যে থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু চালিয়ে গেছে।